নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের এই এপিসোডটা থাম্বনেল দিয়েছি আমি রুদ্র মমতা অভিমানী শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় রণংদেহী মূর্তিতে লোকসভা নির্বাচনে চমকপ্রদ সাফল্যের পর 2 বছর বাদে রাজ্য বিধানসভার নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার সরকারকে এবার তাড়া করবে প্রতিষ্ঠান বিরোধিতার ছায়া। তাই তিনি কিছু পদক্ষেপ নিচ্ছেন। প্রথম কথা, কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্য স্বরাষ্ট্র এই দুটো দপ্তর, যেগুলো মুখ্যমন্ত্রীর একেবারে নিজস্ব, মানে তিনি তার মন্ত্রী, সেই সমস্ত দপ্তরের সিসিটিভি নজরদারি হবে। অর্থাৎ আরো একটি দপ্তর আছে, আমি ভুলে গেলাম আর কি। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সেই কাজ করবে। আধিকারিকদের যেখানে বসেন সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি, তারা কোন কোন ফাইল নিয়ে যাচ্ছেন সেগুলো নজরদারির মধ্যে রাখা হবে। স্বরাষ্ট্র, অর্থ এবং স্বাস্থ্য। দেখুন, প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে একটা বিতর্ক হয়েছিল। শুভেন্দু অধিকারী সেই কাগজ দেখিয়ে দাবি করেছিলেন যে 2 বার করে হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তা সরকারের ভিতরকার খবর কিভাবে বিরোধী দলনেতার কাছে পৌঁছচ্ছে এবং একই সঙ্গে সরকারি কাগজ পৌঁছে যাচ্ছে, এটা মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত বিড়ম্বনার বিষয়। তাই সেটাকে দূর করবার জন্য তিনি অর্থ, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রকের কাজকর্মকে একেবারে সিএমও এবার থেকে মনিটরিং করবে। সিসিটিভি সার্ভেইলেন্স হবে, কর্মীরা কোন কোন ফাইল কোথায় নিয়ে যাচ্ছেন, কিভাবে নিয়ে যাচ্ছেন, সেগুলো নজরদারির আওতায় রাখা হবে। মানে সার্ভেইলেন্সের আওতায় পড়ে গেলেন স্বাস্থ্য, অর্থ এবং স্বরাষ্ট্র দপ্তরের কর্মী এবং আধিকারিকরা। মুখ্যমন্ত্রী আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন, তাতে বিভিন্ন দপ্তরের সচিবরা ছিলেন। শিক্ষা সচিব মনীষ জৈন মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েন। এই মনীষ জৈনকে সিবিআই বেশ কয়েকবার তলব করেছিল। পার্থবাবুর আমল থেকে তিনি শিক্ষা সচিব, ব্রাত্যবাবুর আমলেও শিক্ষা সচিব। ব্রাত্যবাবু তাকে খুব একটা পছন্দ করেন বলে আমি জানি না, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শিক্ষা সচিব পদে মনীষ জৈনই থেকে যান। আরো এক সচিব, তিনি সেভাবে পাদপ্রদীপের আলোয় আসেন না, ঘন ঘন দিল্লি যান বলে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন। বলেছেন এবার থেকে আপনি দিল্লিতেই থেকে যান, কষ্ট করে আর ফেরার দরকার কি। অর্থাৎ আমলারা দু নৌকোয় যাতে পা না দিয়ে চলে, সেটা তিনি বার্তাটা দিয়েছেন। এমনকি তার আস্থাভাজন রাজীব কুমারও বোধহয় মুখ্যমন্ত্রীর মৃদু ভৎসনার থেকে রেহাই পাননি। কেন মুখ্যমন্ত্রী তার আমলাকুলকে এইভাবে সতর্ক করছেন? দেখুন, আইএএস আইপিএস অফিসাররা কিন্তু সেন্ট্রাল ক্যাডার। প্রধানমন্ত্রী কর্মীবর্গ দপ্তরের প্রধান, সেই কর্মীবর্গ দপ্তরে কিন্তু তাদের পরিচালনা করে। তবে তারা বিভিন্ন ক্যাডারে কাজ করেন, স্টেট ক্যাডারে, কিন্তু আলটিমেটলি সুতোটা তাদের কিন্তু বাধা দিল্লির কাছে। এখন মুখ্যমন্ত্রী চাইছেন একেবারে কমিটেড ব্যুরোক্রেসি, তার কথাই উঠবে, তার কথাই বসবে। সেখানে যদি এমন কোনো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেন যে সিদ্ধান্তে অনেক গলদ আছে, ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে, আমলারা কিন্তু সেই সিদ্ধান্তের প্রতিবাদ করতে পারবেন না। তারা জানছেন যে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বুমেরাং হতে পারে, হয়তো আদালতের স্ক্রুটিনির মুখে পড়তে পারে, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখের উপর স্পষ্ট করে ন্যায্য কথাটা বলার সাহস এদের অধিকাংশের নেই।
এবং এই যে সরকারি নথিপত্র বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মুখ্যমন্ত্রী বলছেন, তাতে তার সন্দেহের তীর আমলাদের দিকে। এবং শুভেন্দু অধিকারী বারবার করে বলছেন না যে ওই নবান্নের 13 তলা 14 তলা এমনকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যেও তার আস্থাভাজন আছে, সেখান থেকেই তারা কাগজপত্র পাঠান। এতেই সিঁদুরে মেঘ দেখেছেন মুখ্যমন্ত্রী। তা স্পষ্ট নিদান, দু নৌকায় পা দিয়ে চললে হবে না, ঘন ঘন ওই দিল্লি দিল্লি দেখালে চলবে না। হ্যাঁ, দিল্লি তো যেতেই হবে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়মিত মিটিং হয়, এটা রুটিন অ্যাফেয়ার। কিন্তু তার মানে এই নয় যে ঘন ঘন দিল্লি যাচ্ছি, কারণে যাচ্ছি, অকারণে যাচ্ছি। অর্থাৎ নিজের আমলাকুলকে মুখ্যমন্ত্রী কার্যত তার বশংবদ করে রাখতে চাইছেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এটাই তো স্টাইল অফ ফাংশনিং। কে কি বলল এতে তিনি খুব একটা কর্ণপাত করেন বলে আমার মনে হয় না। শুনলাম অনেকেই বলছেন আমলাকুলকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা আরেকটু অ্যাক্টিভ হলে আরো 5-6টা আসন বেশি জেতা যেত। তা আমলাদের অ্যাক্টিভ হওয়ার সঙ্গে আসন জেতার কি সম্পর্ক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আর নতুন করে কিছু বলছি না। যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিডিওরা করেছিলেন, সেই রকম রোলই কি এক্সপেক্ট করছিলেন তিনি আধিকারিকদের কাছ থেকে? এবং অনেক বিডিও খুব অনুপ্রাণিত তো ছিলেনই, গৃহপালিত অনেকে। প্রত্যেক বিডিওর টেলিফোন নাম্বার মুখ্যমন্ত্রীর কাছে আছে, তাদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান। সরকারের একটা সিস্টেম আছে তো, বিডিও, তারপরে এসডিও, তারপরে এডিএম, তারপরে ডিএম, এইভাবে তো চলে। মুখ্যমন্ত্রী সরাসরি বিডিওদের সঙ্গে যোগাযোগ স্থাপন করলে বিডিওরাও কি বলবো আর কি, প্রবণতা তো দেখা যেতেই পারে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করা। প্রবণতা হিসাবে এটা কিন্তু ভালো নয়, ভবিষ্যতে এর ফল ভালো নাও হতে পারে। তাই মুখ্যমন্ত্রীর রোষের কারণ, ক্ষুব্ধ হওয়ার কারণগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ যে কমিটেড জুডিশিয়ারির কথা তিনি বলেন, তিনি ভাবেন, তিনি চান, অনেক ক্ষেত্রেই জুডিশিয়ারির অনেকেই Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একেবারে চক্ষু লজ্জা বিসর্জন দিয়ে তার কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলাচ্ছেন না, সেটাই মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারণ। তাই তিনি রুদ্রমূর্তিতে। ঠিক বিপরীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এখন অভিমানী। লোকসভা নির্বাচনে প্রত্যাশা মতো ফল না হওয়ায় বিজেপির অভ্যন্তরেই অনেকে শুভেন্দুর দিকে আঙুল তুলেছেন। বলছেন 25-26 জন প্রার্থী শুভেন্দু ঠিক করেছিলেন, তাই নির্বাচনে ফলের দায়ভার তাকে নিতে হবে। শুভেন্দু বাবুর বক্তব্য তিনি একা করেননি, রাজ্য সভাপতি ছিলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছেন। বিজেপিরও পেশাদার সংস্থা ছিল, প্রার্থীদের ক্রেডেনশিয়াল তারা আতশ কাচের নিচে বিচার করে প্রার্থীদের নামে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তাই সব দোষ শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাচ্ছে বঙ্গ বিজেপির কয়েকজন নেতা। এটা শুভেন্দু বাবুকে খুব অভিমানী এবং খুব ব্যথিত করেছে। এই যে খুব তাড়াতাড়ি 4টে জায়গার উপনির্বাচন, প্রার্থী কে হবেন সে বিষয়ে শুভেন্দু বাবু সাফ জানিয়ে দিয়েছেন ঘনিষ্ঠ মহলে, না আমি এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই, সভাপতি এবং অন্যরা মিলে প্রার্থী ঠিক করুক, যদি আমাকে প্রচারে ডাকে আমি সাগ্রহে প্রচারে যাব, দল ডাকলে, প্রার্থী প্রচারে ডাকলে আমার প্রচারে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগ বাড়িয়ে আমি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমার মতামত দেব না। আর আমাকে যদি সব বিষয়ে মাথা দিতে হয় তাহলে আমার সেই দায়িত্বই থাকবে যে দায়িত্ব পেলে আমি ইলেকশন ম্যানেজমেন্ট, প্রার্থী বাছাই থেকে শুরু করে সবকিছুর মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে পারব। অর্থাৎ দায় একা আমি নেব না। আমি তখনই দায় একা নিতে পারি
যখন আমার কাছেই সবকিছু চূড়ান্ত করার ক্ষমতা নষ্ট হবে। দেখুন, বিজেপিতে নতুন রাজ্য সভাপতি হবেন, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও মন্ত্রী হয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বদল হবে, এই রাজ্যের সভাপতি পদেও বদল হবে। দিলীপ ঘোষ টানা 6 বছর ছিলেন, তিনি সফলতম রাজ্য সভাপতি, কিন্তু নির্বাচনে হেরে গিয়ে তিনি যেভাবে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন সেটা অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়নি, এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও নয়। দিলীপ বাবু নাম না করে অভিযোগের আঙুল তুলেছিলেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দিকে। বিশেষ করে তার নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন রাজনীতিতে কাঠিবাজি চলে। আবার সুকান্ত মন্ত্রী হিসাবে শপথ নিয়ে দিলীপ বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন। দিলীপ বাবুকে পুনরায় রাজ্য সভাপতি করবে নাকি অন্য কেউ রাজ্য সভাপতি হবেন, নাকি শুভেন্দু অধিকারী শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি হবেন, সেটা নিয়ে বিস্তর স্পেকুলেশন চলছে। আমি এর মধ্যে ঢুকতে চাই না, মাস তিনেকের মধ্যে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু একটা জিনিস অনুমান করতে পারি, এমন কেউ রাজ্য সভাপতি হবেন নির্বাচনের বছর দেড়েক আগে যার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো সংঘাত হবে না, তার রাজনৈতিক উচ্চতাও শুভেন্দু অধিকারীর মতো হবে না, এবং সেক্ষেত্রে শুভেন্দু বাবুর মত কিন্তু নেওয়া হবে। আবার এমনও হতে পারে শুভেন্দু অধিকারীকেই শেষ পর্যন্ত রাজ্য সভাপতির দায়িত্ব দিল বিজেপি 2026-এর নির্বাচনের আগে, এবং একই সঙ্গে বিরোধী দলনেতার দায়িত্বেও তিনি রইলেন। তেলেঙ্গানাতে এই ঘটনা ঘটেছে। আবার শুভেন্দুবাবু বিরোধী দলনেতার দায়িত্ব অন্য কাউকে দেওয়ার ব্যাপারে সুপারিশ করতে পারেন। তবে শুভেন্দু অভিমান থেকে স্পষ্ট, তোরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি, কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো, মুকুল রায় লেগে থাকতো, তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে, এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না। তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায়, আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ারটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইস্ট ভোটে জিতেছেন 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে। কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে। তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই, সেখানেই বলবো। কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। যে আপাতত নিজেকে গুটিয়ে রাখছে,
উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় নিজেকে যুক্ত রাখছে না, দল চাইলে, সংশ্লিষ্ট প্রার্থী চাইলে তার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দ্বিধা নেই। শুভেন্দুর অভিমানের কারণ, যেভাবে নিজের কাঁধে প্রচারের দায়িত্ব অনেকটা তুলে নিয়েছিলেন লোকসভায়, দিনে 5-6টা করে সভা, রোড শো, এই গরমের মধ্যে উনি তো হেলিকপ্টারে যাননি, গাড়িতে ঘুরেছেন। স্বপন দাশগুপ্ত টুইট করে এটা বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীর প্রচার আর শুভেন্দুর লাগাতার নাট্য চষে ফেলা বিজেপি যে এই ফল করেছে তার পিছনে অন্যতম কারণ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সাথে আছেন, বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাকে তিনি তার রাজনৈতিক অভিভাবক বলে প্রকাশ্যে বলেন। তাই শুভেন্দুর আপাতত নিজেকে গুটিয়ে রাখার সিদ্ধান্ত বিজেপির অভ্যন্তরে অনেক সমীকরণকে উস্কে দিয়েছে। তবে আবার বলছি, শুভেন্দু কিন্তু প্রার্থী যেই হন, তিনি যদি তাকে প্রচারে ডাকেন, শুভেন্দু ঝাঁপিয়ে পড়বেন তার হয়ে প্রচারে। কিন্তু ওই কে প্রার্থী হবেন সে ব্যাপারে আর কোনো মতামত তিনি দেবেন না, কারণ তার মনে হয়েছে তাকে একা দোষীর কাঠগড়ায় তুলছেন তার দলেরই কিছু নেতা, যেটা শুভেন্দু মানতে পারছেন।